হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি কভার করেছিলাম একটু দেখি যে আমরা সেখান থেকে আর কি কন্টিনিউ করব। আমাদের লাস্ট ক্লাস আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার আগে আমরা দেখেছিলাম কি নোড, ব্রাঞ্চ, তারপর হলো লুপ। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বেসিক কনসেপ্ট। মানে এখন সামনের ক্লাসগুলোতে আমরা কিছু টেকনিকস অফ সলভিং সার্কিটস এগুলো দেখবো, যে কিভাবে কিভাবে মানে সবগুলো টেকনিক দিয়ে আসলে একই সার্কিটকে সলভ করা যায়, বাট আমাদের মেইনলি অবজেক্টিভ থাকবে হলো কি টেকনিকগুলো শেখা। তো তার আগে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের পার্টটাকে দেখে নিব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আজকে মেইনলি কভার করা হবে। তো আরো অনেকগুলো এক্সাম্পল দেখাবো তোমাদের। লাস্ট দুইটা ক্লাসের মানে লাস্ট ক্লাসের আমি তোমাদেরকে দুইটা এক্সাম্পল দেখিয়েছিলাম। একটা হলো এরকম, যেটা সবচেয়ে বেসিক, যে তোমাদের ধরো রেজিস্ট্যান্স গুলো সিরিজ প্যারালাল দিয়ে যদি থাকে। আর এটা হলো তোমাদের, এটাও একই রকম, তোমাদের এখানে খালি একটু সিম্পলিফাই করতে হবে। তো কোথা থেকে সার্কিটটা শুরু করবা সিম্পলিফিকেশন, সেটা তোমাদের প্র্যাকটিস থেকে আস্তে আস্তে জানবা। যেমন তোমাদের কোনো সিরিজের মধ্যে যদি কোনো প্যারালাল ব্রাঞ্চ থেকে যায়, সেগুলোকে আসলে আমাদের আগে সিম্পলিফাই করে আসতে হবে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা আরো কিছু এক্সাম্পল দেখব এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের। তো ধরো এই সার্কিটটাকে আমরা প্রথমে যদি সলভ করি, এই সার্কিটটা একটু বড় সার্কিট। এখানে তোমাদের অনেকগুলো নোড থাকার কারণে ইজিয়ার হলো যদি আমরা এটাকে মানে নাম নেমিং করে ফেলি, নোড নেমিং। ঠিক আছে, যেমন তোমাদের এখানে নোড নেমিং করার কারণে ধরো আমরা এখান থেকে প্রথমে ধরো তোমাদের গিভেন সার্কিটে কোনো নোড নেমিং করা নেই। তো আমি বলেছিলাম কি নেমিং করতে হলে আইদার এ বি সি ডি অথবা 1 2 3 4 দিয়ে করতে হবে। এখানে আমরা ধরো এ বি সি ডি দিয়ে করলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এখন এটা যদি বি হয় তাহলে তার কমন নোড গুলো আগে বের করতে হবে। এটাও বি, সো এগুলো সব বি হবে। ইভেন এই জায়গাটাও কিন্তু বি হবে। ঠিক আছে, আর এটা সি, এটাকে সি দিলাম, সি। আর বাকি থাকে হলো এই নোডটা, সো এখানে এইগুলোকে ডি দিলাম। সো কমন নোড গুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে, এরপর আমরা সিম্পলিফাই করব। তো সেম নোডের এলিমেন্ট গুলো আসলে কি প্যারালাল বলতে পারি আমরা, তাই না? এটা এখন কোথা থেকে শুরু করব সিম্পলিফিকেশন, সেটা আমাদের জানতে হবে। ওকে, সো আমরা যদি একটু দেখি যে এখানে তোমাদের এইদিকে এই সিডি এর এই জায়গাটা একটা সিম্পলিফিকেশন করা যেতে পারে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি দেখবো যেখানে সিডি আর এখানে সিডি আছে, তার মানে কি আসলে তারা কিন্তু প্যারালাল এই দুইটা। তখন আমাদের কি 12 এবং 6 কে আমরা তখন প্যারালাল করব, 12 এবং 6 কে তখন আমরা প্যারালাল করে ফেলবো এই জায়গাটায়। করে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকবো, দেখবো যে কিরকম আসে। সো ফার্স্ট কাজ হবে আমাদের এটাকে আবার রিড্র, যেটা তোমরা বললাম যে তোমাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করার জন্য আমি হয়তো বেশ কয়েকবার আঁকবো, বাট তোমাদেরকে এক্সামের সময় হয়তো কিছু ইন্টারমিডিয়েট স্টেপস দেখাতেই হবে। ওকে, এখানে ধরো আমরা আপাতত এটাকে রেখে দিচ্ছি, এটাকে আমরা পরে সিম্পলিফাই করব 5টাকে। এখানে আমরা এই সিডি এলিমেন্টটাকে সিম্পলিফাই করে ফেলবো। এটা ছিল আমাদের সি, আর এটা হলো আমাদের ডি। সো এখানে যদি আমরা এটাকে 12 এবং 6 কে করি, তোমরা করে দেখবে এটা কত আসে, 4 ওহমস আসবে। সো এটাকে আমরা 4 লিখলাম। সিডির সাথে তোমাদের এখানে আবার এই 60 একটা ওহম আছে, সো এটাকেও আমাদের লিখতে হবে। এখানে এটা 60 ওহম। আর এরপর বাকি পার্টটুকু আমাদেরকে কমপ্লিট করতে হবে। নিচে তোমাদের 15 আছে, এদিকে এদিকে 15, আর 4 এর সাথে তোমাদের এখানে 20 আছে। সো আমি যদি আঁকি, এটা হলো 20। এটাকে কিভাবে আঁকবো দেখো, এই সিডি তো আমরা এই দুটাকে ইয়া করলাম, সিম্পলিফাই করলাম। এখানে ডি থেকে একটা এখানে গেছে বি তে, আবার এটাও কিন্তু ডি থেকে বি তে গিয়েছে। সো আসলে তার মানে কি এগুলো আসলে প্যারালাল, এই দুইটা তখন আসলে প্যারালাল, 20 এবং 80 এরা হলো প্যারালাল। আর সি থেকে 60 ওহম এটাও বি তে গিয়েছে, তার মানে কি এটা হলো আমার বি নোডটা, তার মানে এটা আসলে এদিকে আসবে। সো এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের বি নোড, এগুলো সব হলো বি। আর এটা যদি সি হয়, এটা হলো ফাইনালি আমাদের ডি নোড। তা আমরা চাইলে এই ডায়াগ্রামের মধ্যেই ডিটাকেও সিম্পলিফাই করতে পারি, যেহেতু আমরা এখানে সি থেকে ডি সিম্পলিফাই করলাম। এই ডি টু বি তেও আমাদের 20 এবং 80 প্যারালালে আছে। সো
এটাকেও আমরা চাইলে সিম্পলিফাই করতে পারি। 20 এবং 60 যেটা প্যারালাল আছে সেটাকে আমরা সিম্পলিফাই করব, করলে দেখবো তোমাদের আসবে কত 16 ওহমস এর মতো আসবে। 20 আর 80 প্যারালাল আছে। আচ্ছা হ্যাঁ 20 আর 80, সরি 60 না 20 আর 80, 20 আর 80 যদি প্যারালাল থাকে তাহলে দেখবা যে এটা রাফলি 16 ওহমের মতো আসবে। সো আমরা এটাকে চাইলে একটু আবার লিখে ফেলতে পারি, বারবার হয়তো একই ডায়াগ্রাম নাই কি আমাদের এই একই স্টেপে আমরা এই দুটো সিম্পলিফিকেশন দেখাতে পারি। তো তখন আমরা এই যে সি টু ডি, ডি টু বি যখন আমরা সিম্পলিফাই করলাম একবার লিখে দিব, তাহলে এটা কত হবে তোমাদের, এটা হবে 16 ওহম। আচ্ছা এখানে 16 ওহম লিখে দিলাম। এখন তোমার এটাকে ফার্দার সিম্পলিফাই করতে হবে আরো। তো আমরা কি করতে পারি, একটা হলো আমরা 4 এবং 16 কে অ্যাড করে এটাকে 20 লিখতে পারি, তার সাথে প্যারালেলে কি আসবে 60 ওহমটা প্যারালেলে আসবে, তাই না? সো এটা হলো আমরা এই স্টেপে এই দুটো সিম্পলিফাই করলাম। নেক্সট স্টেপে আমরা এই যে 4 আর 16 অ্যাড করলে 20 হচ্ছে, তার সাথে প্যারালেলে আসছে হলো এই 60 ওহমটা। সো এই 60 ওহমটাকে আমরা প্যারালেলে নিয়ে নিলাম। ওকে, তো এটা মাথায় রাখলাম। তো আমরা ফাইনালি যদি এটাকে রিড্র করি তাহলে কিরকম হবে দেখতে, দেখি। এটা হলো তোমার 25 ভোল্ট, আর এদিকে হলো তোমাদের 5 ওহম আছে, এখানে হলো 15 ওহম, তার সাথে এটা হয়ে যাচ্ছে 20 ওহম, আর এইদিকে যেটা এটাকে আমরা কি 60 ওহম লিখতে পারি, তাই না? এখন সার্কিটটা দেখতে অনেক সিম্পল মনে হচ্ছে। তো এখানে আমরা এটাকে আরেক স্টেপ ডিরেক্টলি ফার্দার সিম্পলিফাই করে লিখবো। এটা হলো আমাদের 25, আর এটা হলো তোমাদের 5, আর এই তিনটা যে প্যারালাল সেই তিনটা প্যারালালকে একসাথে করবা, করলে দেখবা 7.5 আসে। Okay? করলে দেখবে এটা আসবে 7.5। এখন তোমাদের যদি ধরো সার্কিটে বের করতে বলে যে ফাইন্ড দ্য কারেন্ট আই, মানে কারেন্ট আইটা আমার বের করতে হবে, সাপোজ কোশ্চেনে দেওয়া। তো আই বের করার জন্য আমাকে কি করতে হবে, এই পুরো জিনিসটা এখান থেকে ধরে এই পর্যন্ত পুরো সার্কিটটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট আমার বের করতে হবে। এদিকে যদি তাকাই আমি তাহলে আমাকে আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে, যেটা আমরা মাত্র বের করলাম। এখান থেকে এই পর্যন্ত যা যা আছে সাইডে যা সব সিম্পলিফাই করে আমরা নিয়ে আসলাম, তাহলে এটা কত আসলো 12.5। তাহলে আমরা লিখতে পারি যে আচ্ছা এখানে আমরা তাহলে লিখতে পারি যে আমার কারেন্ট আই হবে, যেখানে যে কারেন্ট আই আমাকে বের করতে বলা হয়েছে সেই কারেন্ট আই হবে ভোল্টেজ 25 ডিভাইডেড বাই 12.5। এটা করলে তোমাদের রেজাল্ট আসবে কত, 2 অ্যাম্পিয়ার্স। ওকে, সো এটা ছিল একটা এক্সাম্পল যেখানে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করে দেখলাম এরকম আসছে। সো আরেকটা এক্সাম্পল আমরা দেখি যে এখানে মাঝে মধ্যে কিন্তু তোমাদের সার্কিট আগের স্লাইডে অল্প একটুখানি যাওয়া যাবে স্যার, আগের স্লাইডটা। এখানে তোমাদের সার্কিটটাকে আমরা তিনবার রেখেছি জাস্ট সিম্পলিফাইড স্টেপ গুলোকে দেখানোর জন্য। ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটা সার্কিট দেখি যে এটা হলো আরেকটা সার্কিট। আমরা এখানেও আমরা আর ইকুইভ্যালেন্ট বের করব, কিন্তু এখানে একটা নতুন হয়তো কিছু দেখবো আমরা। দেখি এখানে হলো তোমাদের এটা ধরো 5 ওহম, এদিকে হলো 25, আর এটা হলো তোমাদের 15। এছাড়া তোমাদের এখানে আছে ধরো 20,
আচ্ছা, এই অবস্থায় ধরো তোমাদেরকে এখান থেকে এই জায়গাটা এইভাবে করে একটা শর্ট করে দিল, ঠিক আছে? এখন কিভাবে করবা? ঠিক আছে, এখন তোমাদেরকে বলা হচ্ছে যে এই দুইটা নোডের রেসপেক্টে তোমাদেরকে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলা হলো, যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফ্রম দিস টু টার্মিনালস। ধর এটা আমার এ টার্মিনাল, এটা আমার বি টার্মিনাল, এ বি রেসপেক্টে আমাকে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হলো। তো এই অবস্থায় এখন তোমাদেরকে নোড নাম্বারিং করাটা সুবিধা। তাহলে অনেকগুলো শর্ট আমরা আইডেন্টিফাই করতে পারি যদি সার্কিটে ঘন থেকে যায়। এখানে যেমন বোঝা যাচ্ছে না এখানে একটা শর্ট আছে, ঠিক আছে? এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই এ নোড নাম দিলাম, বি আসলো, এরপরে ধরো এটা নাম দিচ্ছি আমরা সি, এটা হলো আমাদের সি নোড, এটাও সি হবে। আর এরপরে তোমাদের এটাকে ডি নাম দিলাম, ডি ধরে এটাকে দিচ্ছি আমি, সাপোজ এটা হলো আমার ডি নোড। তারপরে এটা যদি ই হয় এটাও ই নোড, এখন এটাও কিন্তু ই নোড হবে, তাই না? কারণ এটা শর্টেড। ফাইনালি এটা হলো এফ নোড। এখন তাহলে এখান থেকে আমাদের দেখা যাচ্ছে কি, যে এখানে তোমাদের এই ই আর এই ই কিন্তু শর্ট করে দেওয়া আছে, আর এটার ইম্প্যাক্ট কিরকম হবে আমাদের সার্কিটে, তাই না? সেটা আমাদের দেখতে হবে। আমরা প্রথমবার এটাকে একটু রিড্র করব। সো সবার আগে কোথা থেকে শুরু করব সেটা আগে বুঝতে হবে। সিম্পলিফিকেশন যখন করব, আমাদের এখান থেকে আসলে সিম্পলিফাই করার কিছু নাই, আমাদের এখান থেকে আসতে হবে। সিম্পলিফাই করে করে আমরা বামের দিকে যাব আস্তে আস্তে। তো এখন তোমাদের এখানে বুঝতে হবে তাহলে যে মানে ই নোড, যেটা ই নোড দুটো তো শর্ট করে দেওয়া আছে, তাহলে এটাকে তাহলে নিশ্চয়ই আমার অন্য কোনো ভাবে আঁকতে হবে, ঠিক আছে? এখন এখানে তোমাদের এই সার্কিটটায় দেখো যে এই শর্ট হয়ে যাওয়ার কারণে তোমাদের কিন্তু এই যে 12 এবং 60 ওহম এগুলো কিন্তু বাদ পড়ে যাবে। যেহেতু তোমাদের এটাও ই নোড, এটাও ই নোড, ঠিক আছে? তোমাদের এখানে আসলে দেখো, এখানে আসলে তোমাদের একটা প্যারালেল আছে, তাই না? আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ডি থেকে ই, আবার এটাও ডি থেকে ই, তাই না? তো এখানে তাহলে আমাদের কি বুঝতে হবে, যে এখানে নিশ্চয়ই একটা প্যারালেল সার্কিট আছে, মানে 60 এবং 12 আসলে এখানে প্যারালেল আছে। সো 60 এবং 12 যদি আমরা প্যারালেল করি তাহলে দেখবো তোমাদের 10 ওহম আসবে। এখন সার্কিটটাকে আমাদের আবার রিড্র করতে হবে, কিন্তু এই প্যারালেল রেজিস্ট্যান্সটাকে সিম্পলিফাই করে লেখার পরে লিখতে হবে তোমাদের কিরকম আসে। সো এখানে তোমাদের এটা ছিল এ, এটা ছিল বি নোড, আর এরপরে তোমাদের এখানে সি আসলো, ওকে? এখন সি থেকে ডি যাব আমরা কত, 20। সি থেকে ডি তোমাদের এখানে 20 ছিল, আর সি থেকে ই তোমাদের এখানে কত আছে, 30 ওহম, তাই না? ইটা কিন্তু আমার এখানে। সো তোমাদের মাথায় রাখতে হবে যে আমার ই নোটটা কিন্তু আমি যদি এখানে এই পার্টটুকু এতটুকু পার্ট ড্র করে রাখি, যদি 10 লিখি, তাহলে আমার কি, এটা হলো এফ আর এটা হলো আমার ই নোট। সো সি থেকে ই পর্যন্ত কিন্তু তোমাদের 30 ওহম গিয়েছে। সো আমি যেটা করব, এটাকে আমি এভাবে আঁকলাম, সি থেকে ই পর্যন্ত আমি 30 ওহম লিখে দিলাম, ওকে? আর তোমাদের ডি থেকে ই একটা গেছে 12, আর ডি থেকে ই একটা গেছে 60। তার মানে এই 12 ওহমটাকে আমি যদি একটু রিড্র করে এদিকে নিয়ে আসি, এইভাবে 12 না লিখে যদি এই 60 এর সাথে প্যারালালি 12 লিখি, তারপর এটাকে সিম্পলিফাই করি, তাহলে এখানে কত আসবে, 10 ওহম আসবে। এই পার্টটুকু বুঝে গিয়েছে নাকি দেখো? এটা হলো তোমাদের প্রথম স্টেপের সিম্পলিফিকেশন, যে আমরা এখন আমাদের জন্য সার্কিটটা নিয়ে কাজ করতে অনেক ইজি হবে। কারণ এখন হলো তোমাদের 20 আর 10 30 হবে, আর 30 30 তোমাদের প্যারালেলে আসবে।
বুঝা গিয়েছে? সো সেকেন্ড টাইম যদি আমরা আঁকি এখানে তোমাদের এই 20 আর 10 30 হলে 30 30 প্যারালাল আসবে। সো আমাদের কি হবে 30 এবং 30 প্যারালাল থাকে তার হাফ হয়ে যাবে, সেটা হলো কি 15 ওহম আসবে। এটা আমরা সার্কিটটাকে আবার রিড্র করি যে তোমাদের এখানে এটা হলো 5 আর এটা হলো তোমাদের 15, এখানে হলো 25। এখন আমরা যদি সিম্পলিফাই করলাম যেহেতু, সো এই পর্যন্ত এটা হলো 10, ই নোড পর্যন্ত 10, আর এখানে সি থেকে ই আর এখানেও সি থেকে ই একবারে লিখলে আমরা পাবো 25 এবং এখানে আসবে 15। সো এটা হলো আমাদের এখন পর্যন্ত সিম্পলিফাইড অবস্থা। এখন তো আমাদের জন্য কাজ করাটা অনেক ইজিয়ার, তাই না? কারণ এখানে কত, এটা 25 আর 10 15 কত 25 হবে। সো থার্ড স্টেপ সিম্পলিফিকেশন আমরা লিখতে পারি কি, এখানে 25 এর সাথে একটা 25 প্যারালাল আসবে। সো 25 এর সাথে প্যারালাল 25 আসলে কত হবে, তার হাফ 12.5। তাহলে তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে দেখতে এখানে 5 আর এখানে তোমাদের আসলো হলো 12.5 আর এই জায়গাটা আসলো তোমাদের 15। সো এখন তো সবই সিরিজে, সো আমরা এক স্টেপে লিখে ফেলতে পারি যে আর ইকুইভ্যালেন্ট হবে তোমাদের 5 প্লাস 12.5 প্লাস 15। এটা করলে তোমাদের এখানে 20 30 32.5 এর মতো আসবে। ঠিক আছে? সো এই পর্যন্ত তো তোমাদের বোঝা গেল যে কিভাবে আমরা সলভ করব। আমাদের এরকম আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে বলা হয় একটা রেজিস্ট্যান্স নেটওয়ার্কের মধ্যে, আমাদেরকে কি বের করতে হবে কোন জায়গা থেকে আমরা সিম্পলিফাই করা শুরু করব, সেখান থেকে আমরা সিম্পলিফাই করে আসতে থাকবো। ওকে, এখন ছবিটা আরেকবার একটু বোঝানো যাবে? স্যার এখানে শর্টের একটা ব্যাপার ছিল, ওইটা কি কিছু হবে না? আচ্ছা, শর্ট না, শর্ট এটা আমি এখনো ওটা ভুল বলেছি, শর্টটা একটু পরে আসবো। এখানে আমাকে মনে হচ্ছিল আমার কাছে এখানে শর্ট, বাট অ্যাকচুয়ালি শর্ট হচ্ছে না। আমি যদি সার্কিটটাকে একটু রিড্র করি, ধরো এখানে যেভাবে আঁকা আছে এভাবে কিন্তু দেখতে অনেক কঠিন মনে হচ্ছে। এই জিনিসটা আমি কিন্তু চাইলে এভাবেও আঁকতে পারি, তাই না? যেখানে ডি থেকে ই নোডে যে 60 ওহম আর এখানে ডি থেকে ই নোড যে 60 ওহম, আমি তো চাইলে এটাকে এখানে মুছে ফেলতে পারি, তাই না? এটাকে মুছে ফেললাম, মুছে ফেলে আমি ডি থেকে ই নোডই আঁকবো, কিন্তু এইভাবে যদি আমি আঁকি, এই যে এখান থেকে যদি আমি নিয়ে আঁকি, একই কথাই হবে না? এটাও তো ডি থেকে ই নোডই যাচ্ছে। জি স্যার। সো আমি Yes, সেটাই বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি তোমার সার্কিটটাকে রিড্র করাটা মাঝে মধ্যে এমন ভাবে আঁকা থাকে যে আমাদের সলভ করাটা কঠিন হয়ে যায়। তখন আমাদেরকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে আঁকি তাহলে আমাদের জন্য আঁকতে অনেক ইজি হবে। ঠিক আছে, সেটাই আমি করেছি অ্যাকচুয়ালি। এখানে বের করা যে 12 এর সাথে যে তোমার 60 ওহম প্যারালালে ছিল, এই জিনিসটা তো কিভাবে বের করবো আমরা যদি নোড নাম্বারিং না করি? এটা কিন্তু বুঝার কোনো ওয়ে নাই, তাই না? তো এই নোড নাম্বারিং করাটা অনেক ইম্পর্টেন্ট, সেটা তোমাদের বুঝালাম। এরপর আমরা এবার শর্টের কিছু কনসেপ্ট, শর্টের আগে আমরা কিছু রিড্র করতে গেলে যে ঝামেলা হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, ধরো তোমাদের কিছু কিছু সার্কিট এমন ভাবে রিপ্রেজেন্ট করা থাকে বা আঁকা থাকে তোমাদের জন্য বোঝাটা খুব কঠিন হয়, তাই না? তুমি বুঝবেই না কিভাবে সলভ করবা। এটাকে রিড্র করলে তখন কাজ করাটা অনেক ইজিয়ার। ধরো এরকম একটা নেটওয়ার্ক দেওয়া আছে, সাপোজ যে আর এখানে ধরো তোমার এভাবে এরকম রেজিস্ট্যান্সটা দেওয়া আছে। আচ্ছা, মাঝে মধ্যে আমরা এরকম নন ওভারল্যাপিং, মানে এখানে কিন্তু নোড নাই, অনেক সময় এইভাবে ডট দিয়ে দেয়, এটা মানে কিন্তু আসলে কানেকশন আছে, তাই না? সো মাঝে মধ্যে আমরা বুঝাই যে একটা ওয়্যারের উপর দিয়ে আরেকটা ওয়্যার গিয়েছে বাট কোনো কানেকশন নেই, যেমন এটার সাথে এটার কোনো কানেকশন নেই, তখন আমরা এরকম একটা টিল্ট দিয়ে দিই, বুঝে গিয়েছে? সো এরকম সিচুয়েশনে আমাদেরকে কিভাবে সলভ করবো আমরা? ধরো এটা না, এটার ভ্যালু ধরো 10, এটার ভ্যালু ধরো সাপোজ 20, তো এটাকে আমরা কিভাবে সলভ করবো? আমাদের জন্য কাজ করাটা অনেক ইজিয়ার। তো এরকম সিচুয়েশন আমাদেরকে একটু রিড্র করতে হবে যাতে আমরা ফিগারটাকে বুঝতে পারি। আমরা জাস্ট নাম্বারিং করব, ধর এটাকে এ দিলাম। এখন এটা যদি এ হয় তার মানে কি এটাও তো এ, তাই না? কারণ শর্টেড, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, সেম নোড। আর এটা যদি এ হয়, এবার রেজিস্ট্যান্সের এই প্রান্তটা কি হবে? তাহলে এটাকে একটা ডিফারেন্ট নাম দিতে হবে, এটা হলো বি দিলাম। এখন এটাও যদি বি হয় তাহলে কি এটাও বি, তাই না? কারণ শর্টেড। এখন আমাদের সবগুলো নোড আমরা নাম্বারিং করেছি, আর কোনো নোড বাকি নেই। তো এটাকে তাহলে আমরা যদি রিড্র করে আঁকি, আমরা কি দেখতে পাচ্ছি যে এ থেকে বি নোডের মধ্যে একটা 10 ওহম আছে, আবার এ থেকে বি নোডের মধ্যে একটা 20 ওহম আছে। সো আমরা যদি খুবই ইজিলি আঁকি, এ থেকে বি নোডের মধ্যে একটা 10 ওহম আঁকবো আমরা, এটা হলো এ, এটা হলো বি। সিমিলারলি এ থেকে বি নোডের মধ্যে একটা 20 ওহম আছে। সো
সো খুবই সিম্পল একটা সার্কিট, কিন্তু আমরা এমন ভাবে মাঝে মধ্যে দেওয়া থাকে আমাদের বুঝতে অনেক ইজি, কঠিন লাগে। সো এই জিনিসগুলো একটু মানে ধরতে পারতে হবে আর কি, ঠিক আছে, যাতে জিনিসটা বোঝা যায়। তারপরে তোমরা তো উইথস্টোন ব্রিজ করছো, তাই না? তো উইথস্টোন ব্রিজের মতনও মাঝে মধ্যে সার্কিট দেওয়া থাকে। ধরো এরকম করে সার্কিট দিয়ে দিল, যে এটা আঁকি আমি দেখি। এটা ধরো তোমাদের 20, আর এরপর হলো 5, আর এরপর হলো তোমাদের 4। এটা তোমার এ টার্মিনাল, এটা হলো বি টার্মিনাল, আর এ থেকে এই জায়গায় শর্ট করে দেওয়া আছে, এখান থেকে এখানে শর্ট করে দেওয়া আছে। সো এটা এখন কি হবে বুঝে গিয়েছে? এখন এটাকে আমার আঁকতে হবে। তিনটাই প্যারালাল স্যার। হ্যাঁ ঠিক আছে, তিনটাই প্যারালাল। যারা ধরতে পারছো খুবই ভালো, কিন্তু তোমাদেরকে যদি যারা ধরতে পারো নাই তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যদি দেখি, এটাকে এ আর এটাকে বি দেওয়া আছে, আমরা দেখি এটা যদি একটা শর্ট, তার মানে কি এ, আমরা এখানে এটাকেও এ লিখতে পারি। সিমিলারলি এটা যদি বি হয় তাহলে আমরা এটাকে এখানেও বি লিখতে পারি। সো অ্যাকচুয়ালি আমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করি, আমাদের এ থেকে বি এর মধ্যে একটা 20 ওহম আছে। সো আমরা এ থেকে বি এর মধ্যে একটা 20 ওহম লিখবো। এটা এ, এটা বি, একটা 20 ওহম লিখলাম। তো এ থেকে বি এর মধ্যে 20, আবার এখানেও এ থেকে বি এর মধ্যে 5। সো এ থেকে বি এর মধ্যে আমরা একটা 5 ওহম দিলাম। ফাইনালি আবারও এ থেকে বি এর মধ্যে একটা 4 ওহম। সো এ থেকে বি এর মধ্যে একটা 4 ওহম দিয়ে দিলাম। সো এরকম করে তারপরে তো আলটিমেটলি করতেই পারবা, তিনটা প্যারালাল আছে যেটা বললাম, ঠিক আছে? সো আমরা আরো একটা সার্কিট দেখি। এখানে অনেকভাবে তোমাদের বইয়ে প্রচুর এক্সাম্পল আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। সো যাতে তোমাদের যে কোনো ধরনের সার্কিট দিলে যাতে তোমরা করতে পারো, বের করতে পারো। ধরো এখানে যদি আমরা একটু আঁকি সার্কিটটা, যে ধরো এটা এ নোড, এটা বি নোড, ওকে। আর এখানে তোমাদের অনেকগুলো রেজিস্ট্যান্স দেওয়া আছে। এটার ভ্যালু ধরো 10, এটার ভ্যালু 40, আর চারটা ব্রাঞ্চের ভ্যালুগুলো হলো 20, 30, এটা ধরো 60, আর এটা হলো 50, ওকে। আর এখানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ধরো শর্ট করে দেওয়া আছে ওভাবে করে। এভাবে করে শর্ট করে দেওয়া আছে। এখন তোমাদের আর ইকুইভ্যালেন্ট বের করতে বলা হলো এবি রেসপেক্টে। ধরো তোমাদের বলা হচ্ছে ফাইন্ড আর এবি, এটা কত হবে? সো এখানেও আমাদের আসলে কাজ করাটা অনেক কঠিন হবে যদি আমরা নাম্বারিং না করি, ঠিক আছে? নাম্বারিং দিয়ে যদি করি তাহলে আমাদের কাজটা করতে অনেক ইজি হবে। ধরো তোমরা এটা তো এবি দেওয়া আছে, আমরা বাকি নোটগুলো নাম্বারিং করি। সো এরপরে আমরা এখানে ধরো বি যেহেতু আছে, তারপরে আমরা সি দিলাম, এখানে আমরা ডি দিলাম একটা। এখন এখানে একটা শর্ট করে দেওয়া আছে, তার মানে এখানে আমাদের একটা ডি লিখতে হবে। ফাইনালি এই নোটটা বাকি থাকে, এটাকে আমরা ই দিলাম। তাহলে আমাদের কি সবগুলো নোড নাম্বারিং করা হলো। এখন সার্কিটটাকে আমাদের সিম্পলিফাই করে লিখতে হবে। সিম্পলিফাই করে আমরা দেখব যে আমাদের ফাইনালি এ থেকে বি যাব, বাট অনেকগুলো মাঝখানে ইন্টারমিডিয়েট নোড হয়ে, যেমন এ থেকে আগে সি তে যাব 10 ওহম। আমরা প্রথমে আঁকলাম যে এ থেকে আমরা সি তে গেলাম 10 ওহম। এটা ধরো আমার এ, এটা ধরো আমার সি। সো এ থেকে সি তে গেলাম 10। এবার সি থেকে ডি তে কিন্তু দুই ভাবে যাওয়া যায়, তাই না? তো একবার সি থেকে ডি গেল 20, আর একবার গেল 60। তো সি থেকে ডি তে আমরা একবার যাব হলো 20, আর একবার সি থেকে ডি যাব আমরা 60 হয়। তার মানে কি তারা প্যারালালে আছে। এটা হলো আমার ডি নোড। এরপরে ডি থেকে আবার ই তে যাওয়া যায় দুই ভাবে। এখান থেকেও ডি থেকে ই তে যাওয়া যায়, আবার এখান থেকেও ডি থেকে ই তে যাওয়া যায় 30, 50। তার মানে কি তোমার এখানে 30 এবং 50 এখানে প্যারালালে আছে। সো 30 এন্ড 50 তোমার এখানে প্যারালাল আছে ডি থেকে ই। ফাইনালি ই থেকে বি যাব হলো 40। সো এখন আমাদের বোঝা যাচ্ছে যে আর এ বিটা সলভ করা খুবই ইজি হবে।
আমরা যদি প্যারালাল গুলোকে সিম্পলিফাই করে ফেলি, এখানে এটা থাকবে 10, 12 আর 60 কে তোমরা প্যারালাল করবা, করলে দেখবা 15 এর মতো আসবে। তারপরে 30 আর 50 কে তোমরা প্যারালাল ইয়াটা করবা, করলে তোমাদের 18.75 আসবে। ফাইনালি এখানে 40 আছে। সো এটা এ আর এটা বি। এখন তোমরা আর এ বি খুব ইজিলি সিরিজে সলভ করবা। সো আর এ বি যদি লিখি আমি এখানে, আর এ বিটা তোমরা সাম করে বের করে ফেলবা কত আসে, খুবই সিম্পলি করা যায়। সেখানে তোমাদের জাস্ট যেটা দেখালাম সেটা হলো সার্কিটগুলোকে মাঝে মধ্যে এমন ভাবে আঁকা থাকে যে আমাদের জন্য চিন্তা করাটা অনেক কঠিন, আর আমরা যদি একটু এদিক সেদিক করে দেখি তাহলে আমাদের জন্য কাজ করাটা অনেক ইজি হবে। ফাইনালি আমরা শর্টের কিছু একটা এক্সাম্পল দেখবো, যে মাঝে মধ্যে সার্কিটে তোমাদের কিছু শর্ট দেওয়া থাকে ইন্টেনশনালি। সো এই জিনিসগুলো তোমাদের কঠিন করার জন্য, সো তোমরা এই জিনিসগুলো একটু ধরতে পারতে হবে। যখন শর্ট পাবা তখন আমরা কি করব। সো যদি এরকম হয় যে একটা এলিমেন্ট এভাবে আছে এবং এটা ধরো এ এবং বি নোডের মধ্যে আছে এই এলিমেন্টটা, আর এখান থেকে কোনো একটা ওয়্যার এভাবে করে দেওয়া আছে, তার মানে কি তখন কি এটা শর্টেড, তখন এটা হবে এক্স্যাক্টলি এরকম, তাই না? এ এ নোড হয়ে যাবে, কারণ এ বি তখন আর ডিফারেন্ট না, তারা সেম, তখন এই এলিমেন্টটা বাদ পড়ে যাবে সার্কিট থেকে। তো এটাই হলো তোমাদের কি শর্ট সার্কিটের কনসেপ্টটা। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে ধরো তোমাদের এরকম একটা নেটওয়ার্ক দেওয়া আছে, যে এখানে হলো তোমাদের 20 আর এখানে হলো তোমাদের 60 এবং এখানে তোমাদের 80 ওহমস দেওয়া, আর এখানে একটা শর্ট করে দেওয়া আছে, এখানে শর্ট করে দিল। এখন এটা সিম্পলিফাইড ফর্মটা কি হবে, তাই না? আমরা এখানে বুঝতে পারতেছি কি আমাদের যদি এটা এ নোড হয়, ঘুরে এসে এটা কিন্তু এ নোড, তার মানে কি এ নোড এর মধ্যে আসলে 80 রেজিস্ট্যান্স আসলে থাকা মানে আসলে কিছুই নাই। এফেক্টিভলি সার্কিটটা তখন দেখতে হবে এরকম, এটা হলো 20, এটা হবে 60 এবং এ নোড শর্ট। তো চাইলে এভাবে লাইন টেনে দেওয়া যায়, বা আমি এটাকে ঘুরে রাখলাম, এই লাইনটাকে রাখলাম, ওটাকে বাদ দিয়ে দিলাম, একই কথা। সো এটা ছিল আমার এ নোড, ঘুরে এসে এটাও আমার এ নোড, বোঝা যায়? তার মানে কি তখন আমার এই নোড আর এই নোডের মধ্যে 20 এবং 60 প্যারালাল আছে। তো তোমাদের এরকম সার্কিটে মাঝে মধ্যে ইন্টেনশনালি শর্ট সার্কিট দেওয়া থাকে, সেগুলো আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি কোথায় কি দেওয়া আছে। স্যার এখানে কোন কোন দুই পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলছে লাস্ট এক্সাম্পলটা? এটা এক্সাম্পলে মানে ধরো তোমাকে কোনো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স না, ধরো একটা সার্কিটের পার্ট দেখাচ্ছি আর কি আমি, ঠিক আছে? এরকম করে সেম নাম্বারিং ও আচ্ছা, কিন্তু একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাই না? ধরো আমার এই এক্সাম্পলে, ধরো এটাতে যদি যাই, আমার ধরো এটাও ডি, এখানেও যদি ডি দিয়ে দিই তখন কি 12টা থাকবে? থাকবে না, কারণ ডি ডি মানে আসলে সেম নোড, তার মানে তখন মাঝখানে 12 রেজিস্ট্যান্সটা বাদ পড়ে যাবে। তো এরকম মাঝে মধ্যে ওরা সার্কিটে একটু নাম্বারিং দেওয়া থাকতে পারে, তোমাকে বলে দিবে না শর্ট, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এখানে শর্ট আছে। আচ্ছা, তো এখানে তোমাদের বই আরো অসংখ্য এক্সাম্পল আছে এরকম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে, সেগুলো তোমরা সলভ করলেই পারবা। আমরা একটু নেক্সট টপিকটা যাবো, সেটা হলো আমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। এখন ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন তোমাদের কোথায় কাজে লাগবে, ঠিক আছে? সেটার জন্য তোমাদেরকে আমি যদি একটু ওয়াই ডেল্টার কিছু ক্যালকুলেশনস দেখাবো, ডিরাইভেশনও দেখাবো তোমাদেরকে। এটার আগে আমরা দেখি এটার কনসেপ্টটা, যেটা কখন কখন আমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনটা করতে হবে, এরপর আমরা এটার ডিরাইভেশনটা দেখব, ঠিক আছে? ধরো তোমাদের এরকম হতে পারে যে সার্কিটে মাঝে মধ্যে এমন কেমন এটা পরে আসতেছি এই স্লাইডটায়, আগে আমরা একটু এখানে দেখি একটা এক্সাম্পলের সার্কিট ডায়াগ্রামটা আগে আঁকি, ঝামেলাটাকে দেখি, তারপর আমরা এই ট্রান্সফরমেশনটায় যাব। ধরো এরকম একটা সার্কিট দেওয়া আছে, যেটা তোমাদেরকে ধরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হলো। এটা ধরো 20 আর এটা হলো 5, এন্ড দেন এদিক দিয়ে তোমার এভাবে করে দেওয়া আছে। ওকে, সো এখন তোমাকে এটা
সলভ করতে বলা হলো। আচ্ছা, এটা তোমাদের হয়তো করা যাবে আই গেস, যেহেতু এটা শর্ট করে দেওয়া আছে। এখানে যদি একটা রেজিস্ট্যান্স বসায় দিই তাহলে হয়তো তোমাদের জিনিসটাও ক্লিয়ার হবে। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ওকে, এটা ধরো তোমাদের 10। এখন এটাকে তোমরা সলভ করতে গেলে কিভাবে করবা? ঠিক আছে, করতে গেলে দেখবা যে তোমরা আটকে যাবা। তোমাদের যদি আমরা নোড নাম্বারিং করি দেখবা যে এটা এ আসবে, এটা বি, তারপরে এটা সি, এটা ডি। সো এখানে তোমরা দেখবা যে করা যাচ্ছে না। ওকে, তো এরকম সিচুয়েশনে তোমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম করাটা খুবই ইজিয়ার হয়। ঠিক আছে, ওয়াই ডেল্টা বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো সার্কিটে যদি কখনো এরকম মানে ওয়াই এর মতো দেখতে বা টি, ওয়াই অথবা টি বলে একই জিনিস, তো এরকম যদি টি নেটওয়ার্ক আসে তখন আমরা সেটাকে এরকম ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে পারি। মানে যদি আমাদের এরকম টি নেটওয়ার্ক আসে তখন সেটাকে আমরা কিভাবে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে পারি? এটা একটা নাম দিলাম, ধরো R1 প্রাইম, এরকম। এটা ধরো R2 প্রাইম, এটা ধরো R3 প্রাইম। এরকম ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হলো আমাদের তখন ক্যালকুলেশন করাটা ইজিয়ার হবে। আবার উল্টাটাও করা পসিবল, কখনো কখনো সার্কিটে ডেল্টা নেটওয়ার্ক আমাদের জন্য প্রবলেম হয়ে যায়, তখন আমাদেরকে যদি আমরা টি নেটওয়ার্কে নিয়ে যাই বা ওয়াই নেটওয়ার্কে নিয়ে যাই তখন আমাদের জন্য কাজ করাটা ইজিয়ার। সো এইটাই হলো আমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। সো তোমাদেরকে একবারে এই ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয় ওয়াই ডেল্টাটা, যে আমাদের যদি ওয়াই দেওয়া থাকে আমাদেরকে টি তে কিভাবে যাব, সরি ওয়াই দেওয়া থাকলে আমরা ডেল্টাতে কিভাবে যাব, অথবা ডেল্টাতে দেওয়া থাকলে আমরা কিভাবে ওয়াই নেটওয়ার্কে যাব। ঠিক আছে, সো নরমালি ধর আমরা ওয়াই এর জন্য বুঝাচ্ছি R1 R2 R3 দিয়ে, এগুলাকে যদি আমরা ডেল্টাতে কনভার্ট করি তখন RA RB RC হবে। একটু মেক শিওর করতে হবে যে 1 2 3 আর ABC কিন্তু আমরা একই একই সিকোয়েন্সে রাখতেছি, মানে 1 থেকে আমরা 1 এর অপোজিটে রাখতেছি RA কে, 2 এর অপোজিটে রাখতেছি আমরা RB কে, আর 3 এর অপোজিটে রাখতেছি আমরা RC কে। অথবা উল্টা করে চিন্তা করলে R এর অপোজিটে R1, RB এর অপোজিটে R2, R3 এর অপোজিটে RC। তো 1 2 3 আসলে এবিসি একটা একটার অপোজিটে আছে। তো আমরা একটু দেখি যে এই সার্কিটে যদি আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করি আগে যে সার্কিটটা দেখলাম তখন আমাদের জন্য কি ইজিয়ার হবে কাজটা করতে গেলে। এখানে যদি যাই আমরা এটাকে যদি আমরা ডেল্টাতে কনভার্ট করি, আমি এগুলোকে হ্যাশ লাইন দিয়ে আঁকতেছি, এটা একটা এরকম নেটওয়ার্ক হবে, তখন একটা নেটওয়ার্ক হবে আর এরকম একটা নেটওয়ার্ক হবে। তখন যে কাজটা সুবিধা হবে সেটা হলো এই রেজিস্ট্যান্স গুলো তখন আর থাকবে না, মাঝখানে রেজিস্ট্যান্স গুলো এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো তখন আর থাকবে না। ডট ডট দিয়ে কি করলেন স্যার? ডট ডট দিয়ে ওয়াই নেটওয়ার্কটাকে ডেল্টাতে লিখলাম। আচ্ছা, ঠিক আছে, এখন তোমাদের দেখ খুবই ইজি মনে হচ্ছে না এখন, কারণ দেখো তোমাদের এ এবং ডি এর মধ্যে এই দুইটা প্যারালালে আছে, আর ডি এবং বি এর মধ্যে তোমাদের এটাও তো বি, তাই না? সো ডি এবং বি এর মধ্যে তখন তোমাদের এই দুইটা প্যারালালে আছে, তো আমাদের কাজ করতে তখন অনেক ইজিয়ার হবে। ঠিক আছে, সো এই সিচুয়েশনে আমাদের ওয়াই থেকে ডেল্টায় যাওয়াটা অনেক সুবিধাজনক। এখন ট্রান্সফরমেশনটা আমরা একটু দেখবো, যে এটার আগে ডিরাইভেশনটা দেখবো যে কিভাবে ফর্মুলাটা আসে, এন্ড দেন আমরা সার্কিটে কিছু অ্যাপ্লাই করব, কয়েকটা সার্কিটে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করব ওয়াই ডেল্টা। আপাতত আমি এটাকে জাস্ট তোমাদের দেখানোর জন্য যে আমাকে ওয়াই থেকে ডেল্টাতে গেলে কি সুবিধাটা হয়, বা ডেল্টা থেকে ওয়াইতে মাঝে মধ্যে আমাদের যাওয়া লাগে সার্কিটটা সলভ করার জন্য, আদারওয়াইজ করা যায় না, এরকম সিচুয়েশন আসে। তো সার্কিটটাকে আমি আবার আগের মতো করে লিখে দিলাম, পরে আমরা অ্যাপ্লাই করে সলভ করব। ঠিক আছে, এখানে তোমাদের এটা ছিল 20, এটা ছিল 20 আর এটাকে 10 রাখলাম। এটাকে আমরা ধরো 30 দিয়ে দিচ্ছি, ওকে, এটাকে 10 আর এখানে এটাকে 30 দিয়ে দিলাম। 30 দিয়ে একটা एग्जांपल হয়তো সলভ করা আছে, আমি এটা দেখাবো। তো এখন আমরা একটু ডিরাইভেশনটাই যাই। ডেল্টা থেকে ওয়াই নেবেন না কেন স্যার? কোনটাকে এখানে সেটাও করা যেতে পারে। তোমরা যদি চিন্তা করো যে উপরে কিন্তু একটা ডেল্টা আছে, তাই না? উপরে যে এই পার্টটা, এটাকে কিন্তু আসলে একটা ডেল্টা চিন্তা করা যায়, এই যে এরকম টাইপের।
এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। সো ডেল্টা চিন্তা করলে এটাকে ওয়াই তে নিলেও তোমাদের কাজ করতে ইজি হবে। তোমরা এটা ট্রাই করতে পারো বাসায়, ঠিক আছে? তখন তোমাদের সার্কিটটা দেখতে হবে, আরেকবার বলা যাবে স্যার? মানে স্যার উপরে যে আরেকবার এই বলা। 20 এবং 30 এটাও কিন্তু আসলে একটা ডেল্টা নেটওয়ার্ক, তাই না? এই আমি এটাকে এভাবে আঁকলাম, এটা হলো 20, এটা হলো 20, আর এটা হলো 30। সো এই ডেল্টাটাকে যদি আমরা ওয়াই তে কনভার্ট করি তখন আমাদের দেখতে হবে এরকম। এরকম হয়ে যাবে, এখানে এই জিনিসটা ওয়াই এর মতো আসবে। এখানে 10 তখন এটার সাথে সিরিজে থাকবে 10 ওহম, এই 10 ওহমটা তখন এটার সাথে সিরিজে চলে আসবে। 5 ওহমটা তখন তোমার এখানে আসবে, এই জায়গাটায় 5 ওহম আসবে। সো করে দেখবা যে এটা ইজিয়ার হয় মনে হয়, ঠিক আছে? ওটাও করা যাবে। আর এখানে তো এটা তখন এ নোড, এটা তখন এ নোড, আর এটা তখন বি নোড। সো এটাও তো ইজিয়ার, তাই না? কারণ আমার তখন এখানে এই দুটো যে রেজিস্ট্যান্স, এই দুটোর সাথে তখন এই দুটো প্যারালালে, আর তখন এটার সাথে সিরিজে চলে আসবে। প্যারালাল নেটওয়ার্কটা তখন আমার এটার সাথে সিরিজে। তো তোমরা একটু বাসায় করবা, আমি তোমাদেরকে আগে শেষ করি ওয়াই ডেল্টার একটা এক্সাম্পল দেখাই, এরপর তোমরা এই জিনিসটা, আমি এখানে টিটাকে ওয়াইটাকে ডেল্টাতে নিলাম, তোমরা এখানে ডেল্টাটাকে ওয়াইতে নিয়ে করবা বাসায়, করে দেখবা যে একই রেজাল্ট তো আসবে, তাই না? কারণ সবই হলো আলটিমেটলি আমরা যখন আর ইকুইভ্যালেন্ট বের করব আমাদের সেম রেজাল্টই আসতে হবে, আমরা যেই মেথডই করি না কেন। সো ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের জন্য আমি আরেকটা স্লাইডে যাচ্ছি, সেটা হলো তোমাদের এই ফিগারটা আমি নিচ্ছি। ওকে, এই ফিগারটা আমার লাগবে হলো তোমাদেরকে যদি ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ডিরাইভেশনটা করতে চাই, আমি এখানে রাখলাম, এটা ডিরাইভেশনটা আমরা এখন করব। সো তোমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমাদের এই ডিরাইভেশনটা ওয়াই থেকে ডেল্টা অথবা ডেল্টা থেকে ওয়াই যেখানেই যাই না কেন, ডিরাইভেশনটা করতে গেলে তোমাদেরকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট দিয়ে চিন্তা করতে হবে। যেমন আমি যদি চিন্তা করি যে, আচ্ছা এটাকে আমি আঁকি আরো বেটার, এখানে যেভাবে দেখিয়েছি সেভাবে না দেখি, আমরা বইয়ে যেভাবে ডিরাইভেশনটা করা আছে সেভাবে দেখি। যে তোমাদের স্যার এটা কোন বইতে করা আছে? এই যে সাদিকুরের বই। সাদিকুর বইতেই আছে, দেখবা। Okay. ধর এটা হলো আমার যে টি নেটওয়ার্কটা, আমি এটার 1, এটাকে 2, এটাকে 3 দিলাম, তিনটা টার্মিনাল। ওয়াই এর মতো দেখতে ওয়াই বা টি বলে। এখানে নাম্বারিং গুলোকে আমি রাখলাম হলো R1, R2 এবং R3। আর এটাকে যখন ডেল্টাতে কনভার্ট করব তখন আমাদের দেখতে হবে কিন্তু এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আসবে। ওকে, সো আমার এই নাম্বারিং গুলো আগেও যেটা ছিল সেটাই থাকবে, নোটগুলো এটা ছিল 1, এটা ছিল 2 এবং এটা ছিল 3। আর নাম্বারিং গুলো নামগুলো দিতে হবে, ডেল্টাতে ডিফারেন্ট নাম দিতে হবে। সো 1 এর অপোজিটে যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা নাম দিলাম হলো RA, 2 এর অপোজিটে নামটা দিলাম হলো RB, আর আরেকটা হবে তোমাদের RC। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারি যে R13 কি হবে? এটা হলো 3। ওকে, 13 বলতে 1 এবং 3 এর মধ্যে থেকে যদি আমরা তাকাই তখন 13 রেজিস্ট্যান্সটা কি হবে? R1 প্লাস R2 3, তাই না? এই বুঝতে পারছো নাকি দেখো। আমরা যখন এই দিকে তাকাবো তখন এই নোড আর এই নোডের মধ্যে তো এই দুইটা সিরিজে আছে, এটা তো ওপেন, তাই না? এটা তো খালি, এখানে খালি থাকলে কি এটা কি কাউন্ট করা হবে? ধরো এরকম একটা সার্কিট আছে তোমাদের, হ্যাঁ, তোমরা এ বি এর মধ্যে বের করবা, আর এখানে একটা ওপেন হ্যাঙ্গিং ওয়্যার আছে। বাট এটা কি আসবে তখন ক্যালকুলেশনে যখন আমরা বের করতে যাব? এটা কি আসবে তখন? এটা তো তখন আমরা না বাদ স্যার, না স্যার। আসবে না। এই জিনিসটাই আমরা এখানে অ্যাকচুয়ালি করলাম। স্যার এটা এখানে খালি, কিন্তু এটা সার্কিটে তো খালি থাকবে না, সার্কিটে তো এটা আচ্ছা, থাকবে আমরা স্যার। শুধুমাত্র এই পার্টটা ফোকাস করতেছি। ওকে, যে আমরা ধরে নিচ্ছি যে এতটুকু পর্যন্তই দেওয়া আছে, সাপোজ থিওরেমটা হবেও ভ্যালিড। ওকে, সো তোমাদের 1 3 এর মধ্যে থেকে যদি আমরা রেজিস্ট্যান্সটা লিখি তখন এটা কিন্তু R1 প্লাস R3,
R2টা যেহেতু এটা কোনো কানেকশন থাকবে না বা আমরা জাস্ট এই পার্টটাকে ফোকাস করতেছি, তখন এটাকে আমরা ইগনোর করতে পারি বা বাদ চলে যাবে। তো এটাকে তখন আমরা যদি ডেল্টা দিয়ে লিখতে চাই তাহলে কি হবে? এটা তো ওয়াই নেটওয়ার্ক থেকে R13 লিখলাম। যদি আমরা ডেল্টা নেটওয়ার্ক থেকে R13 লিখতে চাই তখন তোমাদের কি আসবে? একটু দেখি, এখানে আমার এখানে স্ক্রিনে একটু সমস্যা করছে। হ্যাঁ, সো যদি আমরা ডেল্টা নেটওয়ার্ক থেকে লিখতে চাই তাহলে R13 যদি আমরা দেখি তাহলে কি আসবে দেখো তো। R13 যদি আমরা বের করতে চাই এখান থেকে, আমরা দেখবো যে RB এর সাথে তখন প্যারালালে আছে হলো RC এন্ড RA, তাই না? RB এর সাথে তখন আমার প্যারালালে আছে হলো RC প্লাস RA, কারণ আমরা এদিক থেকে দেখতেছি। তো 2 আর 3 এটা তখন সিরিজে থাকবে, বুঝা গিয়েছে? সো এই অবস্থায় তোমাদের এটা হলো R13, দুইভাবে লিখলাম। এখন এই দুটাকে তো আমরা ইকুয়েট করব, তাহলে এটাকে আর এটাকে ইকুয়েট করতে পারি কারণ তারা সেম। সো R1 প্লাস R3 কে আমরা তখন লিখতে পারি, এটা যদি আমরা ভাঙলে কি হবে? আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে কি হয়? তাদের উপরে হয় মাল্টিপ্লিকেশন আর নিচে হয় তাদের এডিশন। একবার সিম্পলিফাই করে লিখলাম, ঠিক আছে? সো এই দুটোকে ইকুয়েট করলাম। এটা তোমরা বাসায় ট্রাই করো। আমি বলি এখানে তোমাদের সিম্পলিফাই মানে এভাবে বোঝানো পসিবল না। তোমাদের যেটা বললাম যে এই দুইটাকে ইকুয়েট করলাম, তো ইকুয়েট করবা, এটাকে R1 প্লাস R3 রাখলাম এক সাইড, আরেক সাইডে আমরা এটাকে মাল্টিপ্লাই করলাম, নিচে ডিভাইডেড বাই অ্যাড করলাম, তাই না? তো মাল্টিপ্লাই করলে কি RB এর সাথে এটা মাল্টিপ্লাইড হবে, স্যার বুঝতে পারছি। আর নিচে হলো অ্যাড করে দিলাম, তিনটাকে অ্যাড করে দিলাম, RA RB RC। তো এটার নাম দিলাম ধর ইকুয়েশন 1। তো ইকুয়েশন 1 সিমিলারলি R13 এর জন্য যেভাবে লেখা যায় এখন আমরা R12 এর জন্য লিখতে পারি, তাই না? R12 এর জন্য আমরা এখান থেকে যদি দেখি তাহলে R12 দিকে তাকালে কি হবে? তখন R3 টাকে বাদ দিতে হবে, তখন R1 প্লাস R2 আসবে, R1 প্লাস R2। আর ডেল্টা নেটওয়ার্ক থেকে আমরা যদি R12 এর দিকে তাকাই, RC এর সাথে তখন প্যারালালে থাকবে হলো RC এর সাথে তখন প্যারালালে থাকবে হলো RA প্লাস RB, RA প্লাস RB, ঠিক আছে? সো তারপর যদি আমরা তিনটাকে অ্যাড করি তাহলে কি হবে? RA প্লাস RB প্লাস RC। সো একটা সিমিলার ফর্ম দেখা যাচ্ছে যে তাদের ডিনোমিনেটর আসলে সেম আসছে। এখানে আমাদের সিম্পলিফাই করতে ইজি হবে। এটা হলো ইকুয়েশন 2। সো R13 দিলাম, R12 গেলাম, তাহলে এবার বাকি হলো R23। R23 কে আমি এখন এটাকে डायरेक्टली লিখে দিচ্ছি। ওকে, R23 হবে তোমাদের R2 প্লাস R3 ইকুয়ালস টু ডেল্টা নেটওয়ার্ক থেকে আমি পাবো হলো RA ব্র্যাকেটে আসবে হলো RB প্লাস RC ডিভাইডেড বাই নিচে আসবে তোমাদের তিনটার সামেশন RA RB RC। তো এটার নাম দিলাম হলো ইকুয়েশন 3। সো তিনটে ইকুয়েশন পেলাম। এখন এরপর তোমাদের মানে বই যেভাবে দেখানো আছে সেটা হলো একবার তোমাদের ইকুয়েশন 1 আর 3 কে মাইনাস করতে হবে, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 3 করতে হবে। এটা করলে যেটা হয় দেখো, আমরা যদি ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 3 করি আমরা কিন্তু R1 মাইনাস R2 পাবো, তাই না? 1 মাইনাস 3 করলে আমাদের R3 টা কাটাকাটি যাবে, এখানে R3 আর এখানে R3 কাটাকাটি যাবে। সো লেফট সাইডে আমরা R1 মাইনাস R2 পাবো, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি কি, তখন এটা মাইনাস এটা করলে তোমাদের দেখবা সিম্পলিফাইড ফর্মটা আমি লিখছি, তোমরা বাসায় হাতে করবা, পরে দেখবে এখানে আসবে তোমাদের RB RC মাইনাস RA RC ডিভাইডেড বাই RA প্লাস, এখানে আরেকটা স্টেপ দেখানো যেহেতু আমি তোমাদেরকে দেখাই নাই, তোমরা এটা বাসায় করবা। যেমন এটাকে যদি আমি পুরোটা লিখি তারপর মাইনাস দিয়ে তারপর যদি আমি এটাকে পুরোটা লিখে উপরের ডিনোমিনেটর তো সেম, তাই না? ডিনোমিনেটর সেম হলে একটা কমন ডিনোমিনেটর থাকবে, তারপর উপরের এগুলো মাল্টিপ্লাই হয়ে চারটা টার্ম আসবে, এখানে একটা টার্ম, এটার সাথে একটা টার্ম, তারপর এটা একটা টার্ম আর এটা একটা টার্ম, দেখবো যে দুইটা টার্ম কাটাকাটি যায়, বাকি দুইটা টার্ম থাকে, এরকম আসে। সো এটা হলো আমার একটা ফর্ম, ইন্টারমিডিয়েট ফর্ম। এটা হলো আমার ইকুয়েশন 4 দিলাম।
সো একবার যদি মাইনাস করি তাহলে অন্য কোনো দুটো ইকুয়েশন অ্যাড করতে হবে। এবার আমরা ইকুয়েশন 1 আর 2 কে অ্যাড করলাম, এটা তোমাদের বইয়ে ফলো করা আছে, ইকুয়েশন 1 আর 2 কে অ্যাড করলাম। তো তোমরা যদি 1 3 মাইনাস করো আর 1 2 অ্যাড করো তাহলে তোমরা আর 1 কে পাবা, আর অন্য কম্বিনেশন নিলে তোমরা তখন আর 2 পাবা, আর 3 পাবা। আমাদের তো অবজেক্টিভ হলো আর 1 কে আমরা এটা দিয়ে এক্সপ্রেস করব, আর এ বি সি দিয়ে। ধর আমাদের ডেল্টা দেওয়া আছে, আমরা ডেল্টা থেকে ওয়াই তে যাব। তো ডেল্টার ভ্যালুগুলো ইউজ করে আমরা কিভাবে আর 1 পাবো, ডেল্টার ভ্যালুগুলো ইউজ করে আমরা কিভাবে আর 2 পাবো, ডেল্টার ভ্যালুগুলো ইউজ করে আমরা কিভাবে আর 3 পাবো, সেটা হলো আমাদের অবজেক্টিভ। তো ডিরাইভেশনটাকে একবার ফলো করো, লাস্ট থেকে তোমাদের জন্য জিনিসটা অনেক ক্লিয়ার হবে। সো একবার আমরা ইকুয়েশন 1 আর 3 কে মাইনাস করলাম, এবার আমরা ইকুয়েশন 1 আর 2 কে অ্যাড করব। তো অ্যাড করলে যেটা দেখা যাবে সেটা হলো 1 আর 2 কে অ্যাড করলে 2 বার r1 আসবে প্লাস r2 প্লাস r3 আসবে, 2 বার r1 প্লাস r2 প্লাস r3 আসবে, ইকুয়ালস টু তোমার ওই সাইডে গেলে তোমাদের এখানে এটা অ্যাড হবে, যেটা হলো তোমাদের rb এর সাথে rp প্লাস rc প্লাস তোমাদের এখানে rc এর সাথে তোমাদের আসবে হলো ra প্লাস rb ডিভাইডেড বাই ra rb and rc। সো এই গেল তোমাদের, এটাকে মানে আবার সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফিকেশনটা হলো দেখো আমরা কিন্তু অলরেডি r2 প্লাস r3 আমরা একটা এক্সপ্রেশন বের করেছি ইকুয়েশন 3 তে, তাই না? তো ইকুয়েশন 3 টাকে তোমাদের এখানে সাবস্টিটিউট করতে হবে, করে এটাকে ওই সাইডে পাঠাবা। পাঠালে তোমাদের এখানে 2 টাইমস r1 থাকবে এই সাইডে, ইকুয়ালস টু এই জায়গাটায় তোমরা এই টার্মটাকে সাবস্টিটিউট করে এটাকে এখানে মাইনাস করবে। অনেক বড় ক্যালকুলেশন, তোমরা এগুলো বাসায় ট্রাই করবে আস্তে আস্তে ঠান্ডা মাথায়। করলে তোমাদের সিম্পলিফাইড এক্সপ্রেশনটা দেখতে হবে এরকম যে 2 টাইমস r1 আসবে 2 টাইমস rb rc ডিভাইডেড বাই ra প্লাস rb প্লাস rc। সো এখান থেকে আমরা ফাইনালি কি করতে পারি, এই 2 এবং এই 2 কে কেটে ফেলতে পারি। দেয়ারফর ফাইনাল এক্সপ্রেশনটা আমরা এখানে লিখতেছি যে r1 এর জন্য আমার এক্সপ্রেশনটা আসছে এরকম যে rb rc ডিভাইডেড বাই ra প্লাস rb প্লাস rc। সো এটা হলো একটা, মাত্র একটা ভ্যালু পেলাম আমরা, তাই না? যে আমাদের হ্যাঁ স্যার আমরা যদি 2 আর 4 যোগ করি তাহলেই তো r1 করি। হ্যাঁ সেটা করলেও হবে, 2 4 যোগ করলে r1 আসবে, একই কথা তাই না? 2 আর 4 যোগ করবা তাহলে সেটাও তোমাদের একই রকম রেজাল্ট, কারণ 2 আর 4 যোগ করলেও তোমাদের যে 2 2 কাটাকাটি যাবে, সিম্পলিফাই করলে এটাই পাবা। ঠিক আছে, যেভাবে করো তোমাদের r1 টা আনতে হবে। সো একইভাবে আমাদের যখন তোমাদের ডিরাইভেশন আসে তখন তোমাদের হয়তো সবগুলো নাও দেখানো লাগতে পারে, কারণ একই রকম স্টেপস তোমাদের ফলো করতে হবে, হয়তো অন্য কোনো কম্বিনেশন ইকুয়েশনগুলোকে মাইনাস করতে হবে। কারণ যাতে এখানে যেরকম r1 কে আমরা রাখতেছি বাকিগুলোকে এলিমিনেট করে দিচ্ছি, তোমাদের r2 বের করতে গেলে তখন তোমাকে r2 কে রাখতে হবে, বাকিগুলোকে এলিমিনেট করতে হবে। সো r23 বের করলে এখানে একটা তোমাদের যে ফেনোমেন ট্রেন্ড পাওয়া যায় সেটা হলো যখন আমরা r1 বের করি, r1 টা যখন বের করি তখন আমার যেটা হয় যে আর এটা কিন্তু নিউমারেটরে আসে না, তখন rbc মাল্টিপ্লাইড হয় ডিভাইডেড বাই নিচে হলো পুরো abc তিনটাই আসবে। সিমিলারলি যখন আমরা r2 বের করব তখন নিউমারেটরে rb আসে না, তখন উপরে আসে হলো ra এবং rc ডিভাইডেড বাই এখানে ra প্লাস rb প্লাস rc। ফাইনালি r3 এর জন্য আমরা যখন বের করি তখন দেখা যায় যে rc উপরে আসে না, তখন আসে r ab আসে ডিভাইডেড বাই ra প্লাস rb প্লাস rc। সো এখান থেকে আমরা देयरफॉर একটা কমন ফর্মুলা লিখতে পারি যে আর y যখন আমরা বের করব মানে y এর এলিমেন্টগুলা, ঠিক আছে, উপরে তখন কি হবে, ফর্মুলাটা হবে এরকম যে মাল্টিপ্লাই other two resistors divided by নিচে আসবে summation of r delta, উপরে তোমার মাল্টিপ্লিকেশন হবে other two মানে অপোজিটে যে থাকবে সে বাদ দিয়ে বাকি দুইটা, ডিভাইডেড বাই নিচে আসবে হলো সবগুলো ডেল্টার সামেশন। এটা হলো আমাকে বলে দিচ্ছি এটা কি, এটা একটা ফাংশন অফ r মানে এটা একটা ফাংশন অফ y, মানে আমাকে এটা y এর নেটওয়ার্কের রেজিস্ট্যান্স গুলো বের করে দিবে এই ফর্মুলা। ঠিক আছে, সো
একই কাজ just তোমাদেরকে একটা লাইন অ্যাড করতে হবে বোঝার জন্য। মানে উল্টা এটার আরেকটা আর্গুমেন্টও আছে, একটু এটা ছিল কি তোমাদের y থেকে মানে ডেল্টা থেকে y, এখানে এক জায়গায় লিখে দিই আমি, তাহলে বোঝা যাবে না জিনিসটা। আর একটু বাকি আছে, তাহলে তোমাদের টপিকটা শেষ হবে। এটা ছিল তোমাদের ডেল্টা টু y, আর যদি y টু ডেল্টা বের করতে হয়, ধরো তোমাদের y থেকে আমরা ডেল্টা বের করতে চাচ্ছি, তখন কেমনে করব? তখন তোমাদের ফর্মুলাটা হলো এরকম, আমরা তো এই সাইড থেকে ইয়া বের করতে পারি, তাই না, যে r1 r2, এখান থেকে আমরা এক্সপ্রেশন বের করতে পারি তোমার এই যে তিনটা ফর্মুলা লিখলাম, ঠিক আছে? এখানে তিনটা ফর্মুলায় আমাদের কি আসতেছে, যে তোমাদের বই দেখবা যে এইভাবে করে দেওয়া আছে, যে তোমাদের দুইটা দুইটা করে যে আমরা পেলাম যে r1 r2 পেলাম, r1 r2, তার সাথে তোমাদের যোগ করা হয়েছে r2 r3। হ্যাঁ বলো। আমাদের 11টায় আরেকটা ক্লাস আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের এখনই ছেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে তাহলে দেখাবো। ওকে, এটাও একটু টাইম লাগবে। সো আমি তোমাদেরকে তাহলে নেক্সট ক্লাস থেকে এই যে ডেল্টা টু ওয়াই টু ডেল্টা যেটা, সেটা তোমাদেরকে আমি তাহলে নেক্সট ক্লাসে দেখাবো। আজকে পর্যন্ত আপাতত এতটুকুই রইলো। তোমাদের নেক্সট ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা নেক্সট ক্লাসে কোয়েশ্চেনগুলো সলভ করে তোমাদের আরো কিছু এক্সাম্পল আমরা দেখব। এখন পর্যন্ত কারো কোনো আশা করি প্রবলেম থাকা উচিত না। যদি থাকে তোমাদের রেকর্ডিংটা আমি আপলোড করে দিব, তোমরা নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, এটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম